চোখে মুখে পানি কমে যাওয়া বা শোগিন সিনড্রোমের আজকে তৃতীয় পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা প্রথম পর্বে এই রোগটা সম্পর্কে জেনেছি, দ্বিতীয় পর্বে আমাদের কি কি লাইফস্টাইল আসলে ফলো করা দরকার, এবং আজকে তৃতীয় পর্ব কি কি খাবার আমরা আসলে যোগ করতে পারি এই রোগটার প্রতিকার এবং প্রতিরোধে। আপনাদের সকলকে স্বাগতম। তো যেটা বলছিলাম যে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত যে ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা এগিয়ে গেছে, তার মধ্যে সব থেকে বেশি খারাপ পরিবর্তন হয়েছে আমাদের এই ফুড ইন্ডাস্ট্রিতে। এখন হয়তো বা আমরা খাবারগুলোকে দীর্ঘদিন রাখতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা প্রিজারভেটিভ ইউজ করি, যে প্রিজারভেটিভ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, শরীরকে ভালো রাখতে পারে না। এখন এই রোগটা হলে আমরা যে সমস্ত খাবার আসলে একেবারেই খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে, সে সমস্ত খাবারের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে সিগারেট। সিগারেট শরীরের মধ্যে কিন্তু প্রচুর ইনফ্লামেশন তৈরি করে। আপনারা প্রথম পর্ব থেকে জানেন যে এই রোগটাই হচ্ছে ইনফ্লামেশনের কারণে হয়, তাই না? তো সিগারেট বা সিগারেট ধরনের যা কিছু আছে, এটা হতে পারে গাঁজা, হতে পারে বা অন্য কিছু নেশাদার দ্রব্য, অনেক কিছু হতে পারে। নেশাদার দ্রব্যের মধ্যে আরও আছে অ্যালকোহল। যে কোনো ফর্মে এই অ্যালকোহলকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেটা হতে পারে কেমন, ওই যে এখন তো কি পাওয়া যায়, ওই যে স্প্রাইট, টাইগার, এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় না, এখানে কিন্তু বিভিন্ন প্রকার ব্রেভারেজ ইউজ করা হয় এবং সাথে সাথে এই কিছু পরিমাণ হচ্ছে অ্যালকোহলও ব্যবহার করা হয়। সুতরাং এই ধরনের যে জিনিসগুলো, অর্থাৎ যে কোনো ফরম্যাটে আমরা অ্যাভয়েড করবো অ্যালকোহলকে। সাথে সাথে বিভিন্ন সফট ড্রিঙ্কস আছে, কোকাকোলা, 7 আপ, বা বাংলাদেশে কি আছে, মোজো আছে, ফিলিস্তিনি টাকা দেয় অনেক সময়। তো যাই হোক, এগুলোও কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোর পিএইচ খুব কম, 2.6 বা 2.8-এর কাছাকাছি, যেটা আমাদের মুখের জন্য, আমাদের দাঁতের জন্য ভালো না, আমাদের পরিপাকতন্ত্রের জন্য ভালো না। সেখানে গিয়ে তাদের ব্যাকটেরিয়াল যে এনভায়রনমেন্ট আছে, যেগুলো আমাদের ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য, সেই ব্যাকটেরিয়াল এনভায়রনমেন্টগুলো কী করে, নষ্ট করে। এবং যে পিএইচে আমাদের এনজাইমগুলো কাজ করতে পারে, সেই পিএইচগুলোকে চেঞ্জ করে দেয়, ফলে আমাদের পরিপাকতন্ত্র কিন্তু ভালো কাজ করতে পারে না। তাহলে এই সফট ড্রিঙ্কসগুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েডের তালিকার মধ্যে রাখতে হবে। অ্যাভয়েডের তালিকার মধ্যে রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তেল, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু এইটা যদি ভেজাল হয়ে যায়, বিশেষ করে বর্তমানে পাওয়া যায় আমাদের দেশে হচ্ছে সয়াবিন তেল। এটা কিন্তু একটা প্রসেস, একটা তেল, যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ, এবং এইটা খুব সহজে আমাদের শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণে ইনফ্লামেশন তৈরি করতে পারে। এবং এই শ্রেণীর যে রোগগুলো আছে, অর্থাৎ শোগিন সিনড্রোমের সাথে যে অন্যান্য রোগগুলো আছে, এই রোগগুলো কিন্তু তৈরি করতে পারে। কিছু খাবার আছে যেগুলোকে আমরা একটা লিমিটেশন সেট করে দিব এটার মধ্যে। এর মধ্যে প্রথমে আসবে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, বিশেষ করে রিফাইন যে কার্বোহাইড্রেটগুলো আছে, যেখান থেকে খুব সহজে আমাদের শরীর গ্লুকোজগুলো নিতে পারতেছে। আমরা আগের আলোচনায় জানিয়েছি যে গ্লুকোজকে অ্যাভয়েড করতে হবে, তাই না? তো এই রিফাইন কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটকে আমাদের শরীরের ওজন অনুযায়ী, একজন মানুষকে চলার জন্য কী পরিমাণ কার্বোহাইড্রেট নিতে হবে সেই অনুযায়ী হিসাব করে নিতে হবে। যেমন বিভিন্ন প্রকার বেকারি ফুডগুলো আছে, বিস্কিট এটসেট্রা এটসেট্রা, এগুলোর মধ্যে কিন্তু প্রিজারভেটিভ থাকে, অ্যাভয়েড করতে হবে। আবার এখন একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, ফাস্টফুড ইন্ডাস্ট্রি, তাই না? আমি হয়তো বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি, সেটা সপ্তাহে একদিন, বা এই ধরনের ফ্রাই তেলে ভাজা খাবারগুলোতে অ্যাভয়েড করতে হবে বা কমিয়ে নিয়ে আসতে হবে এই সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন। কিন্তু প্রতিদিন খেলে আমার এটা হবে না। আর ফাস্টফুডের কথা বললাম, ফাস্টফুড, যে কোনো প্রকার ফাস্টফুডগুলোকে অ্যাভয়েড করতেই হবে, আজকে না হয় কালকে এটাকে অ্যাভয়েড করতে হবে। এবং সর্বোপরি বলবো যে প্রসেস ফুড কোনোভাবে এটা আমাদের খাবারের মধ্যে অন্তর্গত করা যাবে না, কারণ প্রসেস ফুডের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রিজারভেটিভ থাকে। এটা হয়তো বা আপনার জীবনকে সহজ করে দিতে পারে, প্যাকেটজাত খাবার বা প্যাকেটজাত মাংস, মাছ বা অন্যান্য খাবারগুলো আছে, চিপস থেকে শুরু করে অনেক কিছু, এগুলোর মধ্যে বিভিন্ন প্রকার এডিক্টিং এজেন্ট থাকে, খাবারগুলোর মধ্যে প্রিজারভেটিভ থাকে, যেটা আপনার শরীরে, আপনার সন্তানের শরীরে, ওভারঅল পুরো ফ্যামিলির শরীরের মধ্যে বিশাল রকমের একটা ইনফ্লামেশন তৈরি করবে, অন্যান্য রোগ তৈরি করবে। তাহলে এই খাবারগুলোকে আমরা একটা লিমিটেশনের মধ্যে নিয়ে যাব, ঠিক আছে? আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে কিছু খাবারকে আমাদের ডায়েট চার্টের মধ্যে থাকতেই হবে, বিশেষ করে যারা এই শোগিন সিনড্রোমে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কিন্তু থাকতেই হবে। যেমন এর মধ্যে হচ্ছে কি, ইনফ্লামেশন কমায় এমন খাবারগুলো, যেমন ভিটামিন এ হতে পারে, ভিটামিন সি হতে পারে, ভিটামিন ই হতে পারে। এই সবগুলোই কিন্তু আমাদের শরীরে একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর মধ্যে কি, ভিটামিন, ধরেন এ জাতীয় খাবারগুলো যেগুলো গাঢ় সবুজ এবং গাঢ় লাল হলুদ বর্ণের, সেগুলো হচ্ছে গিয়ে ভিটামিন এ থাকে। যেমন সবুজ শাকসবজি হতে পারে, লাল শাক হতে পারে, কুমড়ো হতে পারে হলুদ বর্ণের, তাহলে এগুলো হতে পারে। এবং এরকম হলুদ বর্ণের ফল যেগুলো আছে, যেমন পেঁপে হতে পারে, তারপরে হচ্ছে আপনার গাজর হতে পারে, পাকা আম হতে পারে, এগুলোতে ভিটামিন এ আছে। আবার ভিটামিন সি কোনগুলোতে আছে, এই টকটক স্বাদযুক্ত যেগুলো ফলগুলো আছে, আমলকি, পেয়ারা, তারপরে হচ্ছে কাঁচা আম, জাম্বুরা, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে
ভিটামিন সি থাকে। সাবধানতা হলো এগুলো খাওয়ার পরে অবশ্যই ভালো করে কি করতে হবে, কুলি করে ফেলতে হবে, নাহলে দাঁতের ক্ষতি হবে। আপনার ভিটামিন ই যেমন হচ্ছে গিয়ে টমেটোর মধ্যে থাকতে পারে, ভিটামিন ই ডিমে কুসুমে থাকতে পারে, হ্যাঁ, কলিজাতে থাকতে পারে, অনেক এরকম শাকসবজি আছে যেখানে হচ্ছে ভিটামিন ই আছে, হ্যাঁ, শালগমের মধ্যে ভিটামিন আছে। তাহলে এই খাবারগুলোকে বেছে আমাদের ডায়েট চার্টের মধ্যে অন্তর্গত করতে হবে, ঠিক আছে। এবং আরও কিছু খাবার যেমন টমেটো, একদম কাঁচা হলুদ যেটা, সেটাকে আমরা বিভিন্ন ফর্মে ইউজ করতে পারি, হ্যাঁ, তাহলে এগুলো আমার খেতে হবে। বাদাম যেটা আছে, হ্যাঁ, বাদামের মধ্যে প্রায় প্রত্যেক ধরনের ভিটামিনই আছে, তাহলে এই বাদামগুলোকে আমাদের খাবারের মধ্যে যোগ করতে হবে। একইভাবে মিষ্টি আলু, ভিটামিন ই থাকে, অন্যান্য ভিটামিনগুলো থাকে, ভিটামিন এও থাকে। তো এই মিষ্টি আলু কিন্তু খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের গ্লুকোজের জন্য ন্যাচারাল সোর্স, যেটা আমাদের শরীরের জন্য ভালো। তো এই ধরনের খাবারগুলোকে আমাদের মধ্যে মানে ডায়েট চার্টের মধ্যে অন্তর্গত করতে হবে। সকল প্রকার শাকসবজি, যদিও শাকসবজি কার্বোহাইড্রেট, কিন্তু এইটা আমাদের মানে অ্যাবজর্বেবল না, আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় না, ঠিক আছে। এবং এটা আমাদের শরীরের পুরো ইন্টেস্টাইনে একটা ঝাড়ুদার হিসেবে কাজ করে। তাহলে সকল ধরনের শাকসবজিগুলোকে আমাদেরকে প্রায়োরিটি লিস্টের মধ্যে আনতে হবে। এবং ভালো যদি আমি সোর্স বলি, প্রোটিনের সোর্স, সেটা হচ্ছে গিয়ে সকল ধরনের মাছ। এটা চাষের মাছ না হলে খুব ভালো, যদি নদীর মাছ হয়, সমুদ্রের মাছ হলে তো আরও ভালো। সামুদ্রিক মাছকে বেশ প্রায়োরিটি দিয়ে আগাইতে হবে, কারণ ওখানে বিভিন্ন প্রকার কি থাকে, ওমেগা 3, বিভিন্ন প্রকার দুর্লভ প্রোটিন এবং মিনারেলস থাকে, হ্যাঁ, ফ্যাট থাকে। ফ্যাটগুলো কিন্তু খুব ভালো, মাছের ফ্যাট একদম নিরাপদ। তাহলে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে করতে হবে, আগাইতে হবে, হ্যাঁ। মাছের তেল হয় অনেক সময়, এই তেলটাই নিরাপদ। অলিভ অয়েল, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই নিরাপদ। এবং এই যে রোগীরা যারা আছে, অর্থাৎ শৌখিন সিনেমায় যারা রোগী আছেন, তারা এই খাবারগুলো যখন ডায়েট চার্টে ইনক্লুড করবেন, কিছু খাবারকে যখন হচ্ছে বাদ দিবেন আপনার লাইফ থেকে, তখন কিন্তু আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন কমে যাবে। আর ইনফ্লামেশন কমা মানে কি, ইনফ্লামেশন রিলেটেড যে রোগগুলো আছে, যেমন ডায়াবেটিস, ইনফ্লামেশন রিলেটেড রোগ, হার্টের রোগ, বিভিন্ন প্রকার হার্টে ব্লক হয়, ব্রেনে ব্লক হয়, স্ট্রোক হয়, হ্যাঁ, এই ধরনের যে রোগগুলো আছে, এমনকি আপনার এই যে বাত ব্যথার যে সমস্যাগুলো হয়, হ্যাঁ, এটা কিন্তু ইনফ্লামেশনের কারণে হয়, আপনারা অলরেডি জানেন আলোচনা থেকে। এবং ক্যান্সার পর্যন্ত এইভাবে লাইফস্টাইল খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করে চলি, তাহলে এই শ্রেণীর রোগগুলো আর হবে না। তাহলে আর দেরি নয়, বরং এই খাবারগুলো যেগুলো বললাম, এটা একটা খাতা কলম নিয়ে সুন্দর করে লিস্ট করবেন, কোনটাকে আমি অ্যাভয়েড করবো, কোনটাকে আমি একটা লিমিটেশন সেট করবো, এবং কোনটাকে আমি আমার ডায়েটের চার্টের মধ্যে রাখবো। তাহলে এই খাবারগুলো ধরে ধরে আমরা হচ্ছে আমাদের খাবার টেবিলটাকে সাজাবো। আর আমাদের চতুর্থ যে পর্বটি আসতেছে, সেটা হচ্ছে গিয়ে কোন রোগীর জন্য। রোগী যেহেতু ভিন্ন ভিন্ন হয়, এক একটা রোগীর ক্ষেত্রে এক এক ধরনের আগের রোগ থাকে, পরের রোগ থাকে, তো ট্রিটমেন্টটা কিন্তু ডিফারেন্ট হয়। কোন রোগীর জন্য আমরা কোন ধরনের ঔষধগুলো আমরা ব্যবহার করব, সেটা বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই আলোচনা শোনা এবং দেখার জন্য আমন্ত্রণ রইল।